সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা দেখতেই পাচ্ছ যে ইলেকট্রন বিন্যাস নিয়ে আমরা আলোচনা করব। তো ইলেকট্রন বিন্যাসটা আসলে কি, প্রথমে সেটি আমাদেরকে জানতে হবে যে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে মূলত বিভিন্ন উপশক্তি স্তরে বিন্যস্ত থাকবে তার যে বিন্যাসক্রম, সেই বিন্যাসক্রমটাকে মূলত বলা হচ্ছে আসলে ইলেকট্রন বিন্যাস। আসলে সহজভাবে যদি বলতে চাই আমরা যে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে ইলেকট্রনের বিভিন্ন রকম পরিবিন্যাস। তো এই ইলেকট্রন বিন্যাস করার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে। তার মধ্যে আজকে আমরা যেটা আলোচনা করব যে আউবাউ নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় সেটি আমরা মূলত আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় আউফবাউ নীতি। তো আউফবাউ নীতিটা অ্যাকচুয়ালি কি? আউফবাউ নীতিটা হচ্ছে সে নীতি যে নীতিতে বলা হচ্ছে যে মূলত ইলেকট্রনগুলো সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তর পূরণ করবে, তারপর পরবর্তী উচ্চ শক্তি স্তরে গমন করবে। তো এখন এখানে সর্বনিম্ন শক্তি স্তর এবং সর্বোচ্চ শক্তি স্তরে এই কথাগুলো যখন আসে তখন আমাদেরকে প্রথমেই জানতে হয় যে মূলত আসলে এটি কিভাবে নির্ধারণ করে, অর্থাৎ কোন অরবিটালটি সর্বনিম্ন শক্তি স্তরের আর কোন অরবিটালটি উচ্চ শক্তি স্তরে। তো সেটি জানার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে যে আসলে অরবিটালের যে শ্রেণীবিন্যাস বা অরবিটালের যে বিন্যাসটি, তো সেটি জানার জন্য আমাদেরকে মূলত আউবাউ নীতি অনুযায়ী জানতে হবে যে আমরা জানি সাধারণত অরবিটাল চার রকমের: এস, পি, ডি, এফ। তো ইতিপূর্বে আমরা জেনেছি যে এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, পি অরবিটালে সর্বোচ্চ 6টি, ডি অরবিটালে 10টি এবং এফ অরবিটালে 14টি সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে। তো এখন এই যে অরবিটালগুলো, এই অরবিটালগুলোর প্রথমে আমাদেরকে শ্রেণীবিন্যাস অর্থাৎ যে বিন্যাসক্রম সেটি আমাদেরকে মূলত জানতে হবে। তো সেটি জানার জন্য তোমাদেরকে একটি ছক আমি দেখাই যে আচ্ছা, এর পূর্বে আমাদেরকে জানতে হবে যে 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, 5s, 5p, 5d, 6s, 6p এবং 7s। তো অরবিটালের যে শ্রেণীবিন্যাসটি, সেই শ্রেণীবিন্যাসটি জানার জন্য এভাবে আমাদেরকে কেটে কেটে দিয়ে আমরা সহজভাবে মনে রাখতে পারি। যেমন এভাবে কেটে দিলাম, অর্থাৎ সর্বপ্রথম ইলেকট্রনটি প্রবেশ করবে 1s অরবিটালে, এরপরে প্রবেশ করবে দেখো 2s অরবিটালে, এরপরে 2p, তারপরে 3s, তারপরে 3p, 4s, তারপর 3d, 4p, 5s, তারপর 4d, 5p, 6s, এরপরে 4f, 5d, 7s। তো এখন এই যে শ্রেণীবিন্যাসটা, অর্থাৎ ইলেকট্রন, এখানে যে শর্তটা ছিল আমাদের, শর্ত নাম্বার 1 বা যেটি মূল শর্ত আসলে আউবাউ নীতির, সেটিতে বলা হচ্ছে যে ইলেকট্রন সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তরের যে অরবিটালটি রয়েছে সেটিতে প্রবেশ করবে। অর্থাৎ ইলেকট্রন, আমি একটু লিখে দিই তোমাদের, ইলেকট্রন সর্বনিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে আগে প্রবেশ করবে। তারপরে কি করবে?
তারপর পরবর্তী উচ্চতর শক্তি স্তরে প্রবেশ করবে। দেখো এই আউফবাউ নীতির যেটা জিস্ট অংশ সেটি হচ্ছে যে ইলেকট্রন সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে আগে প্রবেশ করবে, তারপর কি করবে, পরবর্তী উচ্চতর শক্তি স্তরে প্রবেশ করবে। এখন এই যে অরবিটালের যে ক্রমটি রয়েছে এই ক্রমটি আউফবাউ নীতি অনুযায়ী, এবং এখানে বলা হচ্ছে যে ইলেকট্রন এই অরবিটালটি সর্বনিম্ন শক্তি সম্পন্ন, তারপরে পরবর্তী উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল হচ্ছে 2s। সর্বনিম্নটা এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে 1sটা সর্বনিম্ন এবং 2sটা সর্বোচ্চ। আচ্ছা, এখন এখানে কথা আসে যে এই যে সিরিয়ালটা করা হলো এই সিরিয়ালটা আমরা কিভাবে মেনটেন করব। তো এই সিরিয়ালটাকে আমরা এভাবে একটু সাজিয়ে লিখি। দেখো প্রথমে আসছে কি 1s, এরপরে আসে 2s, এরপরে আসে 2p, এরপরে আসবে 3s, এরপরে 3p, তারপরে আসবে 3pর পরে 3pর পরে আসছে 4s। এখানে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটি আমি তোমাদের একটু পরে ক্লিয়ার করছি। 4s এর পরে আসছে 3d, 3dর পরে আসছে 4p, 4pর পরে 5s, 5s এর পর 4d, 4dর পর 5p, 5pর পরে 6s, 6s এর পর 4f, 4f এর পর 5d, 5dর পর 6p অ্যান্ড 7s। এখন এখানে যে বিষয়টি রয়েছে, অর্থাৎ ইলেকট্রনের সর্বনিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল হচ্ছে এটি, তারপরে পরবর্তী উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল হচ্ছে এটি। এভাবে সিরিয়াল ওয়াইজ 1s সর্বনিম্ন শক্তি সম্পন্ন এবং 7s সর্ব উচ্চ শক্তি সম্পন্ন। তো এখন যদি বলা হয় এই অরবিটাল দুটোর মধ্যে কোন অরবিটালটি উচ্চ শক্তি সম্পন্ন এবং কোনটি নিম্ন শক্তি সম্পন্ন, সেটা আমরা কিভাবে বের করব। যেহেতু আউফবাউ নীতি অনুযায়ী আমাদেরকে বলা হচ্ছে যে আউফবাউ নীতিতে বলা হচ্ছে যে ইলেকট্রন সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে, এরপর কি করবে, পরবর্তী উচ্চতর শক্তি স্তরে প্রবেশ করবে, অর্থাৎ পরবর্তী উচ্চতর শক্তি সম্পন্ন শক্তি স্তরে। এই জায়গাটাতে আমার একটু উচ্চতর শক্তি সম্পন্ন শক্তি স্তরে প্রবেশ করবে। তো যাই হোক, এখন এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে যে অ্যাকচুয়ালি কোন অরবিটালটি কম শক্তি সম্পন্ন এবং কোন অরবিটালটি বেশি শক্তি সম্পন্ন। তো সেটি জানার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, ধরে নিলাম 1s এবং 2s, এই 1s অরবিটালের শক্তি বের করতে হবে এবং 2s অরবিটালের শক্তি বের করতে হবে। তো এই শক্তিটা বের করার জন্য আমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে, সেটি হচ্ছে n প্লাস l। এই সূত্রটি ব্যবহার করে আমরা খুব সহজেই যে কোনো অরবিটালের শক্তি ক্রম বের করতে পারি। তো বের করার জন্য আমরা জানি স্বাভাবিকভাবে এই অরবিটালটির মধ্যে n এবং l দুটো রয়েছে। এখানে l হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো এই অরবিটালটির মধ্যে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হচ্ছে 1 এবং দেখো প্লাস l এর মান অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা s। যখন সহকারী কোয়ান্টাম সংখ্যা s, তখন তার মান হয় কত, 0। আমরা এর আগে দেখেছি যে, আমি তোমাদের এখানে একটু লিখে দেখাই
যখন এস তখন 0, যখন পি তখন 1, যখন ডি তখন 2, যখন এফ তখন 3। নিশ্চয়ই তোমাদের এটি মনে রয়েছে যে এস, পি, ডি এবং এফ। তো 1s এর ক্ষেত্রে আমরা 1 প্লাস 0 সমান সমান 1 পেলাম, অর্থাৎ 1s অরবিটালের শক্তি পেলাম আমরা 1। একইভাবে 2s এর জন্য আমরা বের করি। তো 2s এর জন্য বের করতে হলে n এর মান 2, s এর মান পাবো আমরা কত? সহকারী কোয়ান্টাম সংখ্যা l, l এর মান s, s যখন তখন আমাদের 0, তখন আমরা পাচ্ছি 2। তাহলে দেখো এখানে খুব সহজে আমরা বুঝতে পারছি যে এই দুটো অরবিটালের মধ্যে অর্থাৎ 1s এবং 2s, এই অরবিটাল দুটোর মধ্যে কম্পেয়ার যদি আমরা করি যে কোনটি শক্তি কম এবং কোনটি শক্তি বেশি, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে 1s অরবিটালের শক্তি 1 এবং 2s অরবিটালের শক্তি 2, তাহলে 1s অরবিটালের শক্তিটা কম। তাহলে এই দুটো অরবিটালের মধ্যে ইলেকট্রন সর্বপ্রথম কোনটাতে প্রবেশ করবে? অবশ্যই 1s অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং তারপর 1s অরবিটাল ফুলফিল হওয়ার পরে তারপরে পরবর্তী শক্তি স্তরের যে শক্তি সম্পন্ন অরবিটাল যেটি সেটি হচ্ছে 2s। 1sটা ফুলফিল করার পরে তারপর 2s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। তো এখন আরেকটা উদাহরণ আমরা দেখি, আরেকটা উদাহরণ এখানে আসি আমরা। আচ্ছা দেখো এখানে স্বাভাবিকভাবে একটি প্রশ্ন থেকে যায়, আমি যেটি বলছিলাম যে 3s এর পর 3p, তারপর 3d না হয়ে 3pর পরে 4s আসলো কেন? অর্থাৎ যদি আমরা এখানে বলতে চাই যে 3d এবং এই যে 3p পরে আসছে আমাদের 4s, তাহলে এই 3pর পরে 4s, তাহলে 3p এবং 4s এই দুটোর মধ্যে আমরা শক্তিটা বের করি। 3pর জন্য শক্তি আমাদের হবে এখানে n এর মান 3 প্লাস p এর জন্য আমরা পাবো কত? 1। তাহলে 3 প্লাস 1 সমান সমান 4 এবং 4s এর জন্য আমরা পাবো কত? 4s এর জন্য আমরা পাবো 4 প্লাস s। দেখো 4 প্লাস s, এখানে n এর মান 4, s এর মান আমরা পাবো 0। স্বাভাবিকভাবে আমরা দুটোর মানই পেলাম সমান। তাহলে এখানে যেটি স্বাভাবিকভাবে যেই অরবিটালটা আগে আসছে অর্থাৎ 3pটা আগে, এই কারণে 3pটাতেই ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং 4sটাতে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এখানে অনেকের কনফিউশন হতে পারে যে যেহেতু শক্তিক্রম আমরা দুটো সমান পেলাম 3p এবং 4s, 3pর পরে ইলেকট্রন প্রবেশ করছে আমাদের 4s-এ, তাহলে এক্ষেত্রে আমরা 3pতে আগে ইলেকট্রন প্রবেশ করবে না 4s ইলেকট্রন আগে প্রবেশ? যেহেতু দুটোরই শক্তিক্রম এক, অর্থাৎ দুটোরই শক্তিক্রম হচ্ছে 4 এবং 4, তাহলে এক্ষেত্রে আমরা অবশ্যই 3pতে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং তারপর 3p ফুলফিল হওয়ার পরে 4s ইলেকট্রন প্রবেশ করবে। আচ্ছা আমরা এখন ইলেকট্রন বিন্যাসে তাহলে চলে যাই যে ইলেকট্রন বিন্যাসটা আসলে কিভাবে করব। খুব সহজ, তোমরা খুব সহজেই পারবে যারা একেবারেই নতুন। এসএসসিতে তোমাদের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে অনেকটা ধারণা রয়েছে আমি জানি, তারপরেও তোমাদেরকে একটু মোটামুটি রিভাইজ দেওয়ার মতো করে আমি তোমাদের দেখাচ্ছি। যেমন দেখো এখানে আমি ধরি যে পারমাণবিক সংখ্যা 5, পারমাণবিক সংখ্যা যদি 5 হয় তাহলে এর মৌলটির নাম কি হয়? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। আমরা বোরন এর ইলেকট্রন বিন্যাস করব। তাহলে পারমাণবিক সংখ্যা যদি 5 হয় 1s2, দেখো এই যে এটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে 1s2। আর ইলেকট্রন সর্বোচ্চ কোন অরবিটালে কতটি ইলেকট্রন থাকতে পারে সেটি আমরা গত ক্লাসে দেখেছিলাম যে এস অরবিটালে সর্বোচ্চ কয়টি? 2টি, পি অরবিটালে সর্বোচ্চ 6টি, ডি অরবিটালে 10টি এবং এফ অরবিটালে 14টি। তো এস অরবিটালে সর্বোচ্চ 2টি, তাহলে 1s অরবিটালে 2টি এবং 2s অরবিটালে 2টি। আর 2s অরবিটাল ফুলফিল হওয়ার পরে আমাদেরকে যেতে হবে 2p অরবিটালে। তাহলে 2 আর 2 4,
অবশিষ্ট থাকে 5 হতে আর একটি, তাহলে 2p অরবিটালে আর একটি ইলেকট্রন প্রবেশ করবে। এভাবে আমাদেরকে ইলেকট্রন বিন্যাসটি করতে হবে। এখন আমরা আরেকটি ইলেকট্রন বিন্যাসে যাই। যদি 10-এর ইলেকট্রন বিন্যাস আমরা করি, তাহলে 10-এর ইলেকট্রন বিন্যাসে কে আসছে, যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এখানে নিয়ন। আচ্ছা, মৌলগুলো আরেকটি বিষয় তোমাদেরকে না বললেই নয়, যে মোটামুটি তোমাদেরকে পারমাণবিক সংখ্যার সাথে সাথে মৌলগুলোর নামও মুখস্থ রাখতে হবে। হয়তোবা স্কুল পর্যায়ে তোমরা যে কেমিস্ট্রি পড়েছো, পর্যায় সারণী পড়েছো, সেখানে হয়তোবা তোমরা দেখেছো যে তোমাদের অনেকগুলো হয়তোবা মুখস্থ ছিল না, কিন্তু অবশ্যই এই ইন্টারমিডিয়েটে এসে তোমাদেরকে পারমাণবিক সংখ্যার সঙ্গে সঙ্গে যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর নামগুলো মুখস্থ রাখতে হবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি 10-এর ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হবে। 1s2 2s2 2p, দেখো 6, তাহলে আমাদের 10 হয়ে গেছে। 2 2 4 আর 6 আর 4 10। এখন আরেকটি ইলেকট্রন বিন্যাসে আসি আমরা। মনে করো 18, না এটা 19-এর করি। এটা 19-এর করি। কেন 19-এর করছি সেটা তোমাদের একটু পরে আমি বলবো। দেখো 1s2 2s2 2p6 3s2 3p6। হ্যাঁ, লক্ষ্য করে দেখো কতটি হলো। 2 2 4, 6 4 10, 2 12 আর 6 18। এখন এখানে কথা হচ্ছে যে 3s2 3p6 এরপরে 3d আসার কথা, 3d অরবিটালটি আসার কথা, কিন্তু 3d অরবিটালটি আসবে না। কেন আসবে না আমি একটু পরে তোমাদেরকে সেটি ব্যাখ্যা করছি। তাহলে এখানে আমাদের অরবিটাল আসবে কি, 4s1। তাহলে পটাশিয়াম পারমাণবিক সংখ্যা 19 এর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি 3d অরবিটালে না প্রবেশ করে 4s অরবিটালে প্রবেশ করছে। কেন করছে? এটি একটি প্রশ্ন তোমাদের জন্য। প্রশ্নটি তোমরা নোট ডাউন করে নিতে পারো, যে প্রশ্নটি আমি তোমাদেরকে লিখে দিচ্ছি এখন। প্রশ্নটি তোমরা লিখে নাও। পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি থ্রি অরবিটালে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে ফোর এস অরবিটালে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে প্রবেশ করে কেন? এই যে প্রশ্নটি, এই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি একটু আগে যেটা আমি বলছিলাম তোমাদের, যে 3s2 3p6 এরপরে আর একটি ইলেকট্রন বাকি থাকে আমাদের 19 হতে। তো সেটি স্বাভাবিকভাবে 3s এর পর 3p তারপরে 3d হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে 4s অরবিটালে প্রবেশ করছে। সেটা কেন করছে? তো প্রশ্নটি হচ্ছে এটি খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তো প্রশ্নটি সলভ করার জন্য তোমরা স্বাভাবিকভাবে একটা জিনিস চিন্তা করে দেখো, যে এই প্রশ্নটিতে প্রথমেই আমাদেরকে এটি আমাদের সমাধান বা উত্তর। তো উত্তরে অবশ্যই আমাদেরকে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটি আগে দিতে হবে। ইলেকট্রন বিন্যাসটি দেওয়ার পরে আমাদের এখানে দুটো কথা লিখতে হবে, যে লজিকটি কেন। তো এখন আমরা দেখব যে আসলে কেন 4s এ না গিয়ে, সরি 3d তে না প্রবেশ করে 4s এ কেন প্রবেশ করছে। তো সেটি দেখার জন্য দেখো এই জায়গাটাতে আমরা সেই লজিকটি দেখি। তো আমরা আউফবাউ নীতিতে সেটি যেটি দেখেছিলাম, যে সেটি হচ্ছে যে ইলেকট্রন
সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে। তাহলে সেই অরবিটাল দুটো শক্তি আমরা বের করি 4s এবং 3d। দেখো এই দুটো অরবিটালের শক্তির ক্রম যদি আমরা বের করি তাহলে আমরা সহজেই বলতে পারবো যে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে 4s এর জন্য 4 প্লাস n প্লাস n, এই যে এই সূত্র আমরা ইতিপূর্বেও দেখেছি যে n প্লাস n l দ্বারা আমরা একটা অরবিটালের শক্তি ক্রমটা বের করতে পারি। তাহলে 4s এর জন্য n এর মান 4 এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা ls এর জন্য আমরা পাই কত 0। তাহলে 4s এর জন্য শক্তি পেলাম আমরা 4 এবং 3d এর জন্য n এর মান 3 প্লাস d এর জন্য আমাদের কত 2। তাহলে দেখো এখানে পাচ্ছি আমরা কত 5। তাহলে খুব সহজে আমরা বলতে পারি যে 4s এবং 3d এই দুটো অরবিটালের শক্তি 4s এর 4, 3d তে পেলাম আমরা কত 5। তাহলে অনায়াসেই 4s এর শক্তি কম, 3d শক্তি বেশি। তাহলে অবশ্যই 3d তে ইলেকট্রন প্রবেশ করার পূর্বে 4s এ ইলেকট্রন প্রবেশ করবে। এখানে সে ঘটনাটি ঘটেছে যে 3p এর পরে 3d তে ইলেকট্রন প্রবেশ করার কথা ছিল, কিন্তু সেটি না করে 4s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে। এই যে বর্ণনাটুকু তোমরা এই প্রশ্নটার উত্তরের জন্য এই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটি আগে করবে, করার পরে তোমরা 4s এবং 3d এর যে শক্তি সেই শক্তিটা বের করে দেখাবে। দেখার পরে দুটো কথা লিখবে যে 4s এর শক্তি আমরা পাই 4 এবং 3d শক্তি পাই 5। অবশ্যই এটা তোমাদেরকে এই ক্যালকুলেশনটা করে দেখাতে হবে। তারপরে সহজ ভাষায় যদি তোমরা লিখে দাও যে এই শক্তিক্রম থেকে আমরা দেখতে পাই 4s এর শক্তি কম এবং 3d শক্তি বেশি, যার কারণে 3d তে সর্বশেষ ইলেকট্রনটি প্রবেশ না করে 4s অরবিটালে ইলেকট্রনটি আগে প্রবেশ করছে। তো এই প্রশ্নটার উত্তর এটুকু লিখলেই চলবে। তো আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রন বিন্যাসগুলো অনেক সহজে আমরা করতে পারি, অর্থাৎ আউফবাউ নীতি অনুযায়ী যে ইলেকট্রন বিন্যাস। এরপরে আরও রয়েছে ইলেকট্রন বিন্যাস। তো মোটামুটি এরপরে আরও কিছু ইলেকট্রন বিন্যাস আমি তোমাদেরকে এখন দেখাবো, যে ইলেকট্রন বিন্যাসগুলো আমাদের খুব ইম্পর্ট্যান্ট এবং সচরাচর আমাদের সবসময় লাগে এবং একটু ব্যতিক্রমধর্মী, সেখানে কিছু জানার রয়েছে। তো আমরা 19-এর ইলেকট্রন বিন্যাস আমরা দেখলাম। সবগুলো ইলেকট্রন বিন্যাস তোমাদের আমি নিশ্চিত যে তোমাদের সবগুলো ইলেকট্রন বিন্যাস জানার প্রয়োজন হবে না, এবং সেক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রম এবং কিছু কিছু খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট যে ইলেকট্রন বিন্যাস সেগুলো তোমাদেরকে জানলেই চলবে। যেমন দেখো এরপরে আমরা আসি 24 পারমাণবিক সংখ্যার ইলেকট্রন বিন্যাস। 24-এর মৌলটি হচ্ছে ক্রোমিয়াম। তাহলে 24-এর যে ইলেকট্রন বিন্যাস রয়েছে সেটি করার জন্য আমাদেরকে কি করতে হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4। ওকে, দেখো 24 হলো কিনা একটু দেখে নিই আমরা। 2 2 4 2 6 2 8 10 12 18 20 24 হয়ে গেছে, তাই না? তো একটা বিষয় এখানে লক্ষ্য করো যে আমরা স্বাভাবিকভাবেই ইলেকট্রন বিন্যাস করলাম 3s2, তারপর 3p6, তারপরে 3p এর পরে আমাদের 4s অরবিটাল আসে, সেটাও আমরা জানি। তো 4s এর দুইটা ইলেকট্রন থাকবে, দুইটা ইলেকট্রন আমরা দিয়ে দিয়েছি, এবং তারপরে 3d অরবিটাল আসে, সেই 3d অরবিটালে বাকি যে 4টি ইলেকট্রন থাকে সেই 4টি ইলেকট্রন আমরা এখানে দিয়ে দিয়েছি। কিন্তু দেখো এখানে একটি বিষয় রয়েছে, বিষয়টি হচ্ছে এই যে 4s এবং 3d অরবিটালের মধ্যে যে সম্পর্কটি, এখানে সাধারণত সর্বশেষ অরবিটাল যেটি এখানে রয়েছে সেটি হচ্ছে কি 3d অরবিটাল। তো এই 3d অরবিটাল যখন 3d অরবিটাল অর্থাৎ ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত আমরা জানছিলাম যে ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10, তাই না? ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10। তাহলে এই ডির পরিপূর্ণ অবস্থা হচ্ছে 10টি ইলেকট্রন এবং অর্ধপূর্ণ অবস্থা হচ্ছে, দেখো অর্ধপূর্ণ অবস্থা হচ্ছে 5, পরিপূর্ণ অবস্থা 10 এবং অর্ধপূর্ণ অবস্থা হচ্ছে 5। তাহলে এই যে ডি অরবিটালটি
যখন অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থার ঠিক কাছাকাছি থাকে, এখানে দেখো অর্ধপূর্ণ অবস্থাটা কত 5, তাহলে এর কাছাকাছি অর্থাৎ 4 রয়েছে। তাহলে এই যখন অর্ধপূর্ণ অবস্থার কাছাকাছি সে থাকে তখন কি করে, সে তার পার্শ্ববর্তী অরবিটাল থেকে একটি ইলেকট্রন টেনে নিয়ে সে অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ অবস্থায় আসতে চায়। তাহলে এই যে 4 রয়েছে, 4s2 থেকে একটা ইলেকট্রন সে কি করবে, ধার নেবে, ধার নিয়ে সে তার অর্ধপূর্ণ অবস্থাটা স্ট্যাবলিশ করবে। তাহলে 4s1 এবং 3d5, দেখো একটু লক্ষ্য করে দেখো, খুব সহজ। এটা হয়তো বা অনেকটা যারা একটু এই জায়গাটা বুঝতে অসুবিধা থাকে, অনেক জটিল মনে হতে পারে, কিন্তু একটু তোমরা মনোযোগী হও যে এখানে 4s2 অরবিটাল থেকে একটি ইলেকট্রন 3d অরবিটাল d অরবিটাল নিয়ে নিল, নিয়ে কি করলো, তার অর্ধপূর্ণ অবস্থাটা পাকাপোক্ত করে ফেললো, অর্থাৎ 3d4 থেকে 3d5 করে ফেললো, এবং 4s2-তে একটা ইলেকট্রন থেকে গেল, সেই 4s একটা ইলেকট্রন 1। তাহলে মোট কথা দাঁড়ালো 24-এর পারমাণবিক সংখ্যার যে ইলেকট্রনটি রয়েছে, ইলেকট্রন বিন্যাসটি, সেটি আমাদের 1s2 2s2 2p6 3s2 3p6, এরপরে 4s1 এবং 3d5 হবে। এটি হবে কারেক্ট। 3pর পরে 4s1 এবং 3d5, এই অংশটি হবে কারেক্ট, এটা হবে ভুল। অনেকে এই জায়গাটা ভুল করে থাকো, যার কারণে এটি তোমাদেরকে দেখালাম আমি। এরপরে আবার আসি, দেখো এরপরে আসি আমরা 29-এর ইলেকট্রন বিন্যাসে আমরা আসি। একই রকম 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9, তাই না? দেখো এই জায়গাটাও একই রকমভাবে আমি লিখলাম তোমাদেরকে বিষয়টাকে কমপ্লিট করার জন্য, যে এখানেও কি 4s2 হবে আর এখানে কি 3d9 হবে না, কারণ ডি অরবিটাল সবসময়ের জন্য চেষ্টা করে কি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় থাকতে। তাহলে এখানে পরিপূর্ণ অবস্থা প্রাপ্ত হওয়ার জন্য তার একটা ইলেকট্রন প্রয়োজন। তাহলে এই একটা ইলেকট্রন সে পার্শ্ববর্তী অরবিটাল থেকে নিয়ে নেবে ধার। তাহলে এখানে 4s1 এবং 3d10, এই যে এইটা হচ্ছে তার স্ট্যাবলিশ অবস্থা। তাহলে 3p6 এর পর আমরা পাবো 4s1 এবং 3d10। তাহলে এই দুটো ইলেকট্রন বিন্যাস আমাদের একটু ব্যতিক্রমী এবং খুবই ইম্পর্টেন্ট ইলেকট্রন বিন্যাস। এখন এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার 3d8 যখন হবে তখন কি তার পার্শ্ববর্তী অরবিটাল থেকে দুটো ইলেকট্রন টেনে কি সে 10টা করার চেষ্টা করবে না, বা 3d এখানে যখন 3 হবে তাহলে সে কি পার্শ্ববর্তী 4s অরবিটাল থেকে দুটো ইলেকট্রন টেনে 3d5 করার চেষ্টা করবে না? অ্যাকচুয়ালি বিষয়টা তা নয়। স্বাভাবিকভাবে যদি বলা হয় যে তোমার কাছে রয়েছে 2 টাকা, তো আমি তোমার কাছে ধার চাইলাম, তো তুমি আমাকে অবশ্যই 2 টাকায় দেবে না, বলবে যে স্যার আপনি আমার কাছে তো 2 টাকায় আছে, তো আপনি 1 টাকা নেন আর 1 টাকা আমাকে দেন, অর্থাৎ আমার কাছে 1 টাকা আমি রেখে দিই আর 1 টাকা আপনি নেন। তো আমার কাছে যদি 2 টাকায় থেকে থাকে তাহলে আমি কেমন করে আপনাকে পুরো 2 টাকায় দেবো, তাই না? আর সেটা ঠিক আছে, এবং একেবারে যদি তার 4s থেকে যদি পুরো 2টা ইলেকট্রন নিয়ে নেওয়া হয় তাহলে কি তার অবস্থানটা একেবারে নিষ্ক্রিয় হয়ে যাবে, অর্থাৎ এই অরবিটালের অবস্থানটা একেবারে নিষ্ক্রিয় হয়ে যাবে, অর্থাৎ 0 হয়ে যাবে। তো যার কারণে সেটি সম্ভব না। 4s থেকে ইলেকট্রন একটি সে শেয়ার করবে 3d অরবিটালকে, শেয়ার করে সে তার অর্ধপূর্ণ অবস্থা 3d4 থেকে 3d5 হবে, এবং তার পরিপূর্ণ অবস্থা 3d9 থেকে 3d10 হবে। তাহলে সঠিক ইলেকট্রন বিন্যাসটি আমরা পেলাম। এখানে 3p6 এর পর 4s1 3d5, এবং কপারের 29 পারমাণবিক সংখ্যার ইলেকট্রন বিন্যাসের জন্য 3p6 এর পর 4s1 এবং 3d10। এটি হচ্ছে আমাদের সঠিক ইলেকট্রন বিন্যাস। তো এভাবে তোমরা ইলেকট্রন বিন্যাসগুলো প্র্যাকটিস করতে থাকবে, এবং কিছু কিছু ইলেকট্রন বিন্যাস রয়েছে একটু ব্যতিক্রমী। তো ব্যতিক্রম সবসময় ব্যতিক্রমগুলোকে আলাদাভাবেই মনে রাখতে হয়। তো আশা করছি তোমাদের আর এই ইলেকট্রন বিন্যাস নিয়ে আউকবাউ নীতির যে ইলেকট্রন বিন্যাস রয়েছে
এই ইলেকট্রন বিন্যাস নিয়ে আশা করছি তোমাদের আর কারোরই তেমন কোনো সমস্যা থাকবে না। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো যে তোমাদের কি বিষয়ে সমস্যা হচ্ছে। তো আমি আগামীতে তোমাদের সেই বিষয়গুলো হয়তো বা লাইভ করে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। আগামীতে ইলেকট্রন বিন্যাসের আরও যে দুটি পদ্ধতি রয়েছে, অর্থাৎ হুন্ডের নীতি, আমি একটু লিখে দিই তোমাদের, হুন্ড নীতি, এবং আর একটা রয়েছে যে কি, সেটি হচ্ছে পলির বর্জন নীতি। হুন্ড নীতি এবং পলির বর্জন নীতি, এই নীতি দুটো নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। ভালোভাবে পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো, আর সাবধানে চলাফেরা করো। ধন্যবাদ সবাইকে।